আজকের এই ভিডিওটি যখন করতে বসলাম তখনও একের পর এক যখন খবর আসছে গা পুরোপুরি ভাবে শিউরে উঠছে। তারাতলায় যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, যে ঘটনাটি হয়েছে সেটা নিয়ে আজকে ভিডিওটি করছি। যে নির্মীয়মান গুদামটি ভেঙে পড়েছে তারাতলার কাছে, সেই বিষয়টি নিয়ে বলবার জন্য আজকে ভিডিওটি করেছি। আমরা সবাই জানি যে আজকে কি ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে হয়েছে। আজ দুপুরবেলা 12:15টার আশপাশে এই দুর্ঘটনা ঘটে এবং যেখানে একটি নির্মীয়মান গুদাম, সেটি একটি চায়ের গুদাম, সেটি ভেঙে পড়ে। বহু শ্রমিক সেখানে আটকা পড়ে যান। ইতিমধ্যেই 5 জনের মৃত্যু হয়েছে, বহু আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এই গরিব শ্রমিকরা কালে কালে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুর্নীতির ফলে তাদের মৃত্যু, তাদের মানে ভয়াবহ পরিস্থিতি হয়। কিসের জন্য? না, তারা বিভিন্ন জায়গায় নির্মীয়মান বিল্ডিং, নির্মীয়মান ব্রিজ, নির্মীয়মান বিভিন্ন যে প্রজেক্ট, সেখানে দুর্ঘটনার ফলে তাদের মৃত্যু হয়, তাদের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। কার জন্য? দায়ী কে? হ্যাঁ, কিছু তো নেহাত অ্যাক্সিডেন্ট থাকেই। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের নেপথ্যে থাকে ভয়ঙ্কর রকমের দুর্নীতি, ভয়ঙ্কর রকমের গাফিলতি। সেই গাফিলতি, সেই দুর্নীতির বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। শুধুমাত্র এই তারাতলার ঘটনা নয়, একের পর এক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই ধরনের ঘটনা বিভিন্ন রাজ্যে ঘটে চলেছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। নমস্কার, আমি অনিরুদ্ধ। আজ অর্থাৎ 24শে জুন 2026 তারাতলার খুব কাছে ব্রেস ব্রিজ বলে একটি জায়গা রয়েছে এবং সেখানে একটি গুদাম ভেঙে পড়ে। সেটি নির্মীয়মান একটি গুদাম, সেটি ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। কেন না, সেখানে শোনা যাচ্ছে যে সেখানে যে প্ল্যান পাস করানো হয়েছিল সেই গুদামটি তৈরির ক্ষেত্রে, সেই প্ল্যানের ত্রুটি ছিল যে মানে গোটা প্রজেক্টটাই যেটা ছিল সেই গোটা প্রজেক্টটাতেই ত্রুটি ছিল। সেই ত্রুটিপূর্ণ একটা গোটা প্রজেক্ট, যেটা কলকাতা পোর্টের অধীনে, যেখানকার মানে বিধায়ক, তিনি মন্ত্রীও ছিলেন আগের সরকারের সময়, ফিরহাদ হাকিম, তার যে এলাকা, সেই এলাকার মধ্যে এরকম একটা ত্রুটিপূর্ণ মানে বিল্ডিং তৈরি হচ্ছিল এবং সেটা এখন নয়, সেটা তৃণমূল আমলেই তৈরি হচ্ছিল এবং তার প্ল্যান 80 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার যে 80 নম্বর ওয়ার্ড, সেইখানের মধ্যে সেই অংশটি পড়ে এবং বারবার এলাকার মানুষ প্রত্যেকে বলা সত্ত্বেও কোনো কিছু কর্ণপাত না করে সেই গোটা গুদামটির যে প্ল্যান, সেই ত্রুটিপূর্ণ যে প্ল্যান, সেই প্ল্যান পাস করানো হয়েছিল। তার পেছনে কারা দায়ী, কে এটার পেছনে রয়েছেন, সেটা নিয়ে এখনো খোঁজ চলছে, সেটা নিয়ে এখনো বিভিন্ন প্রশ্ন রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে এই যে গোটা প্রজেক্টটা, এই প্রজেক্টটার দায়িত্ব নিয়েছিল বেহুরা ব্রাদার্স এবং তার যিনি মালিক তিনি হলেন গিয়ে শম্ভুনাথ বেহুরা। এই শম্ভুনাথ বেহুরা, তিনি শোনা যায় যে তিনি নাকি তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ, বিশেষ করে মানে সে এলাকার যে বিধায়ক তার ঘনিষ্ঠ মানুষ বলে জানা যায়। এছাড়াও মানে ওই এলাকাতে এই ধরনের প্রজেক্ট একাধিক হচ্ছে এবং সেই প্রজেক্টগুলোর অনেকগুলোই বেআইনি, যেখানে মানে জমির যে সয়েল টেস্ট করতে হয় এই ধরনের বড় প্রজেক্ট তৈরি করতে গেলে, সেটা থেকে শুরু করে কোনো কিছু করার কোনো প্রয়োজন পড়ে না। জাস্ট মানে কাটমানি দিয়ে, জাস্ট তোলাবাজির টাকা দিয়ে যে কেউ একটা বড় বিল্ডিং বা বড় ধরনের এই ধরনের গুদাম বা বিরাট বিরাট প্রজেক্ট সেখানে তৈরি করে ফেলতে পারে অতি সহজেই। এটা বিগত সরকারের সময় আমরা বারবার দেখেছি, বহু ক্ষেত্রে বহু নেতৃত্ব মানে বিভিন্ন দলের তরফে, বিভিন্ন মানে এলাকার মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, তারা প্রত্যেকে এটা নিয়ে অভিযোগ করেছেন এবং যেমনটা শোনা যাচ্ছে যে এই বিল্ডিংটির ক্ষেত্রে বা এই যে বিরাট যে মানে গুদামটি এটি তৈরি করার সময় এটার যে একটা ত্রুটিপূর্ণ প্রজেক্ট, এখানে যে সমস্যা হতে পারে, এটা আগামী দিনে ভেঙে পড়তে পারে বা এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই বিষয় নিয়ে বারবার বারবার করে কলকাতা পোর্ট অথরিটিকে, যাদের জমি, যেখান থেকে এটা লিজ নেওয়া হয়েছে, সেই জমি, সেই কলকাতা পোর্ট, যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে কলকাতা বন্দর রয়েছে, সেই কর্তৃপক্ষকে জানানো হয়েছে, পুরসভাকে জানানো হয়েছে, তারপরে এই কাজটি আটকানো হয়নি।
গোটা প্রজেক্টটার মধ্যে যেটা দেখা যাচ্ছে, আমরা যেটা সংবাদ মাধ্যমে থ্রু দিয়ে দেখেছি বা আমাদের নিজস্ব যে রিসার্চ ওয়ার্ক সেটা দিয়ে আমরা যে দেখেছি, তাতে দেখা যাচ্ছে যেভাবে কাজ হচ্ছিল এবং যে সমস্ত মেটেরিয়াল সেখানে ব্যবহার করা হচ্ছে, শোনা যাচ্ছে সেই সমস্ত মেটেরিয়ালও অত্যন্ত নিম্নমানের মেটেরিয়াল সেখানে ব্যবহার করা হয়। এর পাশাপাশি যেটা হয়েছে যে মানে একটা অত বড় স্ট্রাকচার কিভাবে দাঁড় করানো হয়, কিসের ভিত্তিতে সেই স্ট্রাকচার গুলো দাঁড়ায় বা কার উপরে বেস করে সেই স্ট্রাকচার গুলোকে দাঁড় করানো হয়, সেরকম কোনো প্রপার প্ল্যানিংই ছিল না। কিছু লোহার বিম, তার উপরে অত বড় একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা হচ্ছিল। ফলে কি হয় না, সেই লোহার বিম গুলো তারা সেই ভার বহন করতে পারেনি এবং যেমনটা বলছিলাম যে আনসাইন্টিফিক ওয়েতে, প্রপার প্ল্যানিং এর অভাবে এই গোটা প্রজেক্টটা তৈরি হচ্ছিল, যার পরিণামে এতগুলো মানুষের ইতিমধ্যেই প্রাণ চলে গিয়েছে। এছাড়াও যেটা ঘটতে চলেছে, এছাড়াও যে বিষয়টা ওখানে হয়েছে যে বহু মানুষ, বহু শ্রমিক তারা ওখানে আহত। এখনো পর্যন্ত সেখানে উদ্ধার কাজ চলছে। হুড়মুড়িয়ে তো গোটা ভবনটি ভেঙে পড়েছে, গোটা ওই গুদাম ঘরটি ভেঙে পড়েছে, সেখানে এখনো চলছে উদ্ধার কাজ। এবং মনে করা হচ্ছে যে সেই যে ডেব্রিস গুলো রয়েছে তার তলায় এখনো অনেকে চাপা পড়ে রয়েছেন, এখনো অনেকে সেখানে রয়েছেন। এক্সাক্ট কত ফিগার, কতজন মানুষ সেখানে কাজ করছিলেন সেই সময় যখন দুর্ঘটনাটি ঘটে, তার কোনো নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি, কারণ সেখানেও তো গাফিলতি রয়েছে। কোনো হয়তো রেজিস্টারি মেনটেন করা হয়নি প্রপারলি, যে কারা কারা কাজ করছেন, কতজন সেখানে কাজ করছেন সেটা হয়তো হিসেব নেই, কারণ গোটা প্রজেক্টটাই তো বেআইনি ভাবে পাস করানো রয়েছে। দায় কে নেবেন? ইতিমধ্যেই বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন আগামী 31শে জুলাই পর্যন্ত কলকাতা পুরসভা এলাকার মধ্যে যে সমস্ত নির্মীয়মান প্রজেক্ট যেগুলো রয়েছে, বড় বড় প্রজেক্ট যেগুলো রয়েছে, সেই সমস্তগুলোর কাজ বন্ধ থাকবে, কারণ সেখানে প্রপার একটা টিম তারা সেই সমস্ত প্রজেক্ট গুলোর যে মানে তাদের যে এই প্রজেক্টের নিয়ম কানুন মেনে সব কাজ হচ্ছে কিনা, তার প্ল্যান প্রপারলি পাস করানো হয়েছে কিনা, সেখানে কোনো গাফিলতি আছে কিনা, প্রপার সয়েল টেস্ট করানো হয়েছে কিনা, সেখানে ফায়ার লাইসেন্স নেওয়া হয়েছে কিনা প্রপারলি, এই সমস্ত কিছু তারা চেক করবেন। সেই টিমের কাজ হবে সেগুলোকে চেক করে তারপরে যদি সেই সমস্ত প্রজেক্ট গুলোকে ছাড়পত্র দেওয়া হয়, তবে আবার 1 আগস্ট থেকে সেই সমস্ত প্রজেক্ট গুলোর কাজ আবার নতুন করে শুরু হবে। আর যেগুলো ডিফল্ট হবে সেই সমস্ত প্রজেক্ট গুলোকে বন্ধ করে দেওয়া হবে বা ভেঙে ফেলা হবে সেগুলোকে। এই যে উদ্যোগটা এখন বর্তমান সরকার নিচ্ছে, এর আগের যে সরকার ছিল তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় মানে জলা জমি থেকে শুরু করে নরম মাটির এলাকা সমস্ত কিছু বুঝিয়ে সেখানে বিশাল বিশাল প্রজেক্ট তৈরি হয়েছে। সেখানে মানে সামান্য কিছু টাকার বিনিময় বা বিভিন্নভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে সেখানে একের পর এক প্রজেক্ট গড়ে উঠেছে। সেই প্রজেক্ট গুলো আদৌ কি সুস্থ স্বাভাবিক পর্যায়ে রয়েছে? আগামী দিনে সেগুলো কি সুস্থ থাকবে, নাকি সেখানেও বড় বড় দুর্ঘটনা ঘটবে? সেই প্রশ্ন থাকছে, সেই প্রশ্নের জায়গা রয়েছেই। যেটা বলা হচ্ছে বারবার করে যে এই যে প্রজেক্টটি এত বড় দুর্ঘটনা ঘটলো, সেই প্রজেক্টটি সম্পূর্ণভাবে বেআইনি পদ্ধতিতে তৈরি হচ্ছিল। মানে বেআইনি বলতে এমন নয় যে প্রজেক্টের জমি কেনার ক্ষেত্রে বা সেখানে কাজটি করার ক্ষেত্রে কোনো যে মানা হয়নি বা সেখানে দুর্নীতিগ্রস্ত ভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে সেই জমি কেনা হয়েছে, সেই ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। তবে হ্যাঁ, প্ল্যান যেটা পাস হয়েছে সেই প্ল্যানের মধ্যে ত্রুটি ছিল। সেই ত্রুটি কেউ কি মানে দেখেননি? পুরসভায় যদি সেই সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে, যে ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে একের পর এক পেপারস পাস হয়, সেই ডিপার্টমেন্ট গুলোতে কি যারা বসেছিলেন, যে সমস্ত ইঞ্জিনিয়ার আজকে ওখানে মানে এই দুর্ঘটনা ঘটার পরে পুরসভার ইঞ্জিনিয়াররা বলছেন যে হ্যাঁ ওখানে প্ল্যানটাতে ত্রুটি ছিল, তাহলে যখন এইটা প্ল্যান পাস হয়েছিল সেটা বিগত সরকারের সময়, তখন এই ইঞ্জিনিয়াররা কি সেখানে ছিলেন না? পুরসভায় কি তারা কাজ করতেন না, নাকি অন্য যে ইঞ্জিনিয়াররা ছিলেন তাদের উপরেও বা কেন দায় বর্তাবে না? কারণ তারা তো সেটাকে পাস করেছিলেন, নাকি সেই সময় মানে তারাও কোন রকমের কোন দুর্নীতির মাধ্যমে সেটাকে পাস করিয়েছিলেন? সময় বলবে সেটা তদন্ত হওয়া প্রয়োজন এবং সেই তদন্তটা ইমিডিয়েট হওয়া প্রয়োজন। এই ধরনের যে যে বিল্ডিং গুলো পাস হয়েছে প্ল্যান, সেই সমস্ত বিল্ডিং এর সমস্ত কাগজ বা প্ল্যান চেক করা উচিত। সেটা হলে পরে তবেই বেরোবে একের পর এক দুর্নীতির চক্র, কারা এর পেছনে রয়েছে,
কে কে এর পেছনে রয়েছে, কার খাতে কত টাকা গেছে, সেই সমস্ত কিছু বেরোবে। এটা না হয় কলকাতার কথা বললাম, এটা না হয় পশ্চিমবঙ্গের কথা বললাম, অন্য জায়গাগুলোতেও তো একই হচ্ছে। আমরা দেখেছিলাম বিহারে এরকম নির্মীয়মান বেশ কিছু ক্ষেত্রে দুর্ঘটনা, নির্মীয়মান প্রজেক্টে দুর্ঘটনা হয়েছে, একাধিক ব্রিজ ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় বিল্ডিং ভেঙেছে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমরা দেখেছি, দিল্লিতে আমরা একাধিকবার দেখেছি, কলকাতার ক্ষেত্রে তো বলার কোনো ব্যাপারই নেই, সেখানে কি লেভেলের দুর্নীতি হয়েছে বিগত সরকারের সময় সেটা আমরা এখন একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি, এবং অনেকেই সেটা জানে যে কিভাবে সেখানে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয়ে টাকা দিলেই সেখানে যে কোনো রকমের কাজ হয়ে যেত। এই যে গোটা ঘটনা মুম্বাই, মহারাষ্ট্রের ক্ষেত্রেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন জায়গায় নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ছে, কোথায় কোথায় ভেঙে পড়ছে। এই যে ভেঙে পড়ার যে ঘটনা, যে নির্মীয়মান প্রজেক্ট যে ভেঙে পড়ার ঘটনা, সেই ঘটনাতে যারা বড় বড় মাথা, তারা প্রত্যেকবারই নানান ভাবে, হয়তো কিছু ক্ষেত্রে শাস্তি হয়, সেই শাস্তির পরিমাণটা এতটাই কম যে আমাদের আইন যেরকম আছে, বলা হয় আইনের ফাঁকও আছে, সেই ফাঁক বলে তারা বিভিন্ন সময় বেরিয়ে গিয়েছেন, আবার নতুন নতুন প্রজেক্ট করেছেন, আবার সেই দুর্নীতির আশ্রয় নিয়েই প্রজেক্ট করেছেন তারা। ফলে যে ঘটনাগুলো আমরা দেখেছি যে বারবার একই ঘটনা ঘটে চলেছে বিভিন্ন জায়গায়, তাহলে কারা এর পেছনে, মানে কারা সব থেকে বেশি এই ঘটনাগুলোতে মানে সমস্যার সম্মুখীন হয়েছেন? সেই সমস্ত গরিব শ্রমিকরা, যারা পেটের দায়ে রুজি রুটি জন্য এই জায়গাগুলোতে কাজ করেন, যারা এখানে চাকরি করেন দিনে কয়েকটা টাকা রোজগারের আশায়, তাদের প্রাণগুলো যাচ্ছে। এরকম বহু ক্ষেত্রে রয়েছে যে তারা হয়তো যিনি ওখানে কাজ করতে করতে তার দুর্ঘটনার শিকার হয়েছেন, তিনি হয়তো সেই পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিলেন, তিনি চলে যাওয়ার ফলে সেই সংসারটি হয়তো ভেসে যাবে। সরকার দুদিন আহা করে মানে একটু সান্ত্বনা দেবেন, সরকারের তরফে সামান্য কিছু আর্থিক সাহায্য দেওয়া হবে, বাস দ্যাটস ইট। এর বাইরে একটা গোটা পরিবার ভেসে যাচ্ছে, একটা কেন এরকম একাধিক পরিবার একের পর এক কাণ্ডে ভেসে যাচ্ছে, শুধু দুর্নীতির দায়ে এই মানুষগুলো ভেসে যাচ্ছেন। দায় কে নেবে? সরকারের উপরেও কি দায় বর্তায় না? সরকার এমন ভাবে, যারা ল মেকার বিশেষ করে, তারা এমন কোন ধরনের মানে শাস্তি এই ক্ষেত্রে কেন তৈরি করতে পারছেন না, এমন কোন আইন কেন তৈরি করতে পারছেন না যে আইন এক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে, যে আইন আগামী দিনে এই ধরনের দুর্নীতিবাজদের ভয়ের সম্মুখীন করবে, যে তারা আগামী দিনে এই ধরনের দুর্নীতির কাজ করতে গেলে যেন 5বার ভেবে তারপরে এগোন। এমন কেন শাস্তির ব্যবস্থা হচ্ছে না? এমন কেন আইন আনা হচ্ছে না? কেন মানে প্রত্যেক ক্ষেত্রে যে জায়গাগুলোতে দুর্নীতি রয়েছে, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিটা টেবিলে টেবিলে যে দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতির জায়গাগুলোকে কেন মুক্ত করা হচ্ছে না দুর্নীতি থেকে? কেন সেই মানসিকতাকে পরিবর্তন করা যাচ্ছে না? কোথায় ফাঁক থেকে যাচ্ছে? শুধুমাত্র এই বিল্ডিং যে বানিয়েছে তার প্রতি আঙুল তুললেই তো হবে না। যারা এই গোটা চেনটার সঙ্গে যুক্ত, সেই মানুষগুলোকে কেন সামনে টেনে আনা হচ্ছে না? সেই মানুষগুলোকে কেন শাস্তির সম্মুখীন করা হচ্ছে না? প্রশ্ন থাকছে। শুধুমাত্র সরকারের ক্ষেত্রে বা মন্ত্রী নেতাদের ক্ষেত্রে নয়, প্রশাসন, ফায়ার সার্ভিস থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যারা যারা এই একটা প্রজেক্ট তৈরির ক্ষেত্রে পারমিশন দেওয়ার জায়গায় রয়েছেন, তাদের প্রত্যেককে এই দুর্নীতির থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার দায়, আমার জন্য এতগুলো প্রাণ চলে গেল, যে মানুষটি সেদিনকে সেখানে সাইন করেছিলেন এই প্রজেক্টটিকে অ্যাপ্রুভ করার জন্য, সেই মানুষটি কি মানে নিজের যন্ত্রণায় ভুগবেন? আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনাটি হলো, সেই মানুষটি, সেই সরকারি অফিসারটি কি মানে যন্ত্রণায় ভুগবেন? তিনি কি নিজেকে দায়ী করবেন একবারের জন্য? যদি না করেন, তাহলে মানসিকতা কোথায়? মনুষ্যত্ব বোধ কোথায়? কেন দুর্নীতি মুক্ত করা যাচ্ছে না একটা গোটা রাষ্ট্রকে? আমরা কেন গোটা বিশ্বের কাছে দুর্নীতিবাজ দেশ হিসেবে পরিগণিত হব? কেন আমরা গোটা বিশ্বের কাছে এটা মানে এই বিষয়টার সম্মুখীন হব না যে এমন একটা রাষ্ট্র, এত বড় একটা রাষ্ট্র, যেখানে কোনো খাতে কোথাও কোনো দুর্নীতি নেই? আসুন না সবাই মিলে সেই ডাক দিই, সবাই মিলে একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলি। আমরা কাউকে কোনো রকমের ঘুষ দেব না, তার জন্য যে মানুষটা দায়ী সেই মানুষটার নামে কমপ্লেইন করব আমরা,
সরকারের সমস্ত লেভেলে গিয়ে কমপ্লেন করব। যদি একটা চেন অফ পিপল তারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, সেই চেনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব। আমরা এমন মানুষদেরকে বেছে নেব আমাদের আগামী দিনের পথ চলার জন্য, যারা দুর্নীতি করবেন না। আমাদের যারা জনপ্রতিনিধি, আমরা যাদেরকে ভোট দিয়ে দাঁড় করাচ্ছি, তাদেরকে ভোট দেওয়ার আগে আমরা একবার কেন 100 বার প্রশ্ন করব যে আগামী দিনে আপনি আমাকে কতটা হেল্প করবেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে উইদাউট এনি মানি, কোনো টাকা পয়সা ছাড়া, কোনো দুর্নীতি ছাড়া আপনি আমাকে কতটা হেল্প করবেন, আমাকে নাগরিক সুরক্ষা কতখানি দেবেন আপনি, সেই প্রশ্নটা আমাদের করতে হবে। না দিলে পরে যদি তারা তাদের কাজটা ভুলে যান, যদি তারা মানে তাদের যে দুর্নীতির একের পর এক কীর্তি সেটা যখন সামনে আসবে, সেই মানুষগুলোকে সামনে নিয়ে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন আপনি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রত্যেকটা মানুষ গিয়ে এফআইআর করুন সেই সমস্ত মানুষের নামে যারা কিনা দুর্নীতির সঙ্গে যুক্ত। যারা আপনার কাছে টাকা চাইছে সোজা থানায় যান, সেই মানুষটার নামে একটি এফআইআর লজ করুন, দেখবেন সমাজ দুর্নীতি মুক্ত হবে। এই ধরনের ভয়ঙ্কর ঘটনার থেকে মুক্ত হবে মানুষ। এই শ্রমিকগুলো, গরিব মানুষগুলো, তাদের পেটে লাথি পড়বে না, তারা মৃত্যুর সম্মুখীন হবেন না। ভিডিওটি যদি আপনাকে নাড়া দেয় আমাদেরকে কমেন্ট করে জানান। সেই সঙ্গে দি এজ ডিজিটাল চ্যানেলটি ফলো করুন, শেয়ার করুন। ভালো থাকুন।